ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ডাকঘরের তৃতীয় দৃশ্যটা আলোচনা করে দেবো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ডাকঘরের প্রথম দৃশ্য এবং দ্বিতীয় দৃশ্য আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আজকে আমি তোমাদের এই তৃতীয় দৃশ্যটা শেষ করে দেওয়ার পর নেক্সট ভিডিও থেকে আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। তৃতীয় দৃশ্যে অমল শয্যাগত। অমল: পিসিমশাই, আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। তাহলে দেখো বন্ধুরা, এতদিন অমল কি করতো? জানলার কাছে বসে সবার সাথে কথা বলতো। দইওয়ালা, তারপরে তোমার প্রহরী, এ সমস্ত, তারপরে বালিকা, তারপরে বালকগুলো খেলতে যেত, তাদের সঙ্গে কথা বলতো। আজকে কি হয়েছে, অমলের এমন অবস্থা যে অমল সেই জানলার কাছে যেখানে বসে সবার সাথে কথা বলতো, আজকে সেখানে বসাও কবিরাজ বারণ করেছে। মাধব দত্ত: হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যামো বেড়েছে। তাহলে দেখো কি বলছে, মাধব দত্ত বলছে যে সেখানে বসে বসেই তার ব্যামোটা, মানে তার অসুস্থ, সে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। অমল: না পিসেমশাই না, আমার ব্যামোর কথা আমি কিছুই জানি নে, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। তাহলে অমল কি বলছে যে পিসেমশাইকে, যে সে তার ব্যামোর কথা কিছু জানে না, কিন্তু সে সেখানে বসে থাকলেই সে খুব ভালো থাকে, কারণ সবার সাথে সে কথা বলতে পারে, এই জন্যে। মাধব দত্ত: সেখানে বসে বসেই তো তুমি এই শহরে যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গে ভাব করে নিয়েছো। আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা হয়ে যায়। এতে কি কখনো শরীর টেকে? দেখো দেখি আজ তোমার মুখখানা কীরকম ফ্যাকাশে হয়ে গেছে। তাহলে মাধব দত্ত বলছে যে তুমি প্রত্যেক দিন কী করো, ওই জানলার কাছে বসে ছেলে বুড়ো সকলের সঙ্গে তুমি কথা বলো। আর এরকমভাবে তুমি যদি সকলের সঙ্গে কথা বলো, তাহলে কি তার এত বকবক করলে, এত মানে শরীরের উপর অত্যাচার করলে, তাহলে কি শরীরটা টেকে? তাই বলছে তার মুখখানা ফ্যাকাশে হয়ে গেছে। অমল: পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। তাহলে অমল কি বলছে, যে সে যদি জানলার কাছে আজকে না যায়, তাহলে যে ফকিরের সাথে সে এতদিন কথা বলতো, সেই ফকির তাকে দেখতে না পেয়ে চলে যাবে। মাধব দত্ত: তোমার আবার ফকিরকে? অমল: সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। তাহলে মাধব দত্ত জিজ্ঞেস করছে যে সেই ফকিরটা কে? তখন অমল বলছে, সে যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা, সেটা সারা জায়গায়, ফকিরটা সারা জায়গায় ঘোরে, আর সেখানকার নানা দেশ বিদেশের কথা তার কাছে বলে, আর সেটা অমলের শুনতে ভালো লাগে। মাধব দত্ত: কই, আমি তো কখনো ফকিরকে জানি নে। অমল: এই ঠিক তার আসবার সময় হয়েছে, তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে এসে একবার বসে। তাহলে মাধব দত্ত বলছে, কই, আমি তো কোনো ফকিরকে, কারণ মাধব দত্ত তো সেই সময় থাকে না যে সময়তে অমল সেই ফকির, তারপরে ছেলেদের সবার সাথে কথা বলে, তাই বলছে সে তো কখনো ফকিরকে দেখেনি। অমল বলছে তার তো জানলায় বসা বারণ, তাই ফকিরকে একবার বলে আসছে যে সে যেন তার ঘরে এসে বসে। ফকির বেশে ঠাকুরদার প্রবেশ। অমল: এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো। তাহলে দেখো ফকিরকে ওই ঠাকুরদা এসে তার কাছে এসে প্রবেশ করলো। তখন অমল বলল যে তার বিছানায় এসে বসতে। মাধব দত্ত: এ কি, এ যে ঠাকুরদা, চোখ তাড়িয়ে, আমি ফকির। মাধব দত্ত: তুমি যে কি নও তা তো ভেবে পাই না। তাহলে মাধব দত্ত বলছে যে তুমি যে কি নও সেটা মাধব দত্ত ভেবে পায় না। অমল: এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? ফকির: আমি ক্রঞ্চ দ্বীপে গিয়েছিলাম, সেখান থেকে একমাত্র আসছি। তাহলে ফকিরকে জিজ্ঞেস করলো সে কোথায় গেছিল। মাধব দত্ত: ক্রঞ্চ দ্বীপে। ফকির: এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকেও পেয়েছো, আমি তো যেতে কোনো খরচ নেই। সে তো ফকির,
ফকিরে যেন তো কোনো বাসে ট্রেনে তার কোনো পয়সা লাগে না, তাই বলছে তোমাদের মতো কি পেয়েছো যে তার যেতে আসতে খরচা লাগবে, আমি যেখানে খুশি যেতে পারি। অমল হাততালি দিয়ে বলছে, তোমার ভারী মজা, আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? তাহলে দেখো অমল সে বাইরে যেতে ভালোবাসে, সে ঘুরতে ভালোবাসে, তাই সে ফকিরকে বলেছে যে তাকে যেন সে চেলা করে নেয়, কারণ তাহলে সেও কি করবে, চারিদিকে ঘুরতে পারবে। ঠাকুরদা, খুব মনে আছে, বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে পাহাড়ে অরণ্যে কোথাও কিছুতেই বাধা দিতে পারবে না। তা ঠাকুরদা কি বলছে, যে সে বেড়াবার এমন মন্ত্র শিখিয়ে দেবে যে সমুদ্রে পাহাড়ে অরণ্যে কোথাও কিছুতে সে বাধা পাবে না। মাধব দত্ত, এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? ঠাকুরদা, বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করি নে, কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি আমার কবিরাজ এসে জোটেন তাহলে আবার মন্ত্রকে হার মানাতে হবে। তাহলে দেখো ঠাকুরদা কি বলছে, যে সে পাহাড় পর্বত জল সমুদ্র কাউকে সে ভয় করে না, কিন্তু কাকে ভয় করে, যে তার পিসে মশাই আর এই কবিরাজ, তারা যদি এসে জোটে তাহলে তার মন্ত্রকে হার মানিয়ে দেবে। অমল, না না পিসে মশাই, তুমি কবিরাজকে কিছু বলো না, এখন আমি এখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করব না, কিন্তু যেদিন আমি ভালো হব সেদিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব, নদী পাহাড় সমুদ্রে আমাকে আর ধরে রাখতে পারবে না। তাহলে পিসেমশাইকে কি বলছে অমর, যে সে এখানেই শুয়ে থাকবে, সে এখান থেকে নড়বে না, আর যখন সে ভালো হয়ে যাবে তখন সে ফকিরের কাছ থেকে মন্ত্র নিয়ে নদী পাহাড় সমুদ্রে সব জায়গায় সে যাবে, এখন যাবে না। মাধব দত্ত, ছি বাবা, কেবলই অমন যাই করতে নেই, শুনলে আমার মন কেমন খারাপ হয়ে যায়। তাহলে দেখো মাধব দত্ত কি বলছে, সবসময় তোমার অমল কি বলে যে এখানে যাবে ওখানে যাবে, তাই জন্যে বলছে যে সবসময় যাই করতে নেই, তাহলে কি হয়, মাধব দত্তের মনটা খারাপ হয়ে যায়। অমল, কৌঞ্চ দ্বীপ কীরকম দ্বীপ আমাকে বলো না ফকির। তাহলে এবারে দেখো যেখানে ফকির গেছিল সেই দ্বীপের কথা তার একটা কৌতূহল হয়েছে, যে সেটা কীরকম জায়গা সেটা তার জানার। ঠাকুরদা, সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওড়ে। তাহলে দেখো তোমার ঠাকুরদা কি বলছে, যে সেই দ্বীপটার বর্ণনা করতে গিয়ে বলছে সেখানে কোনো মানুষ কোনো জনপ্রাণী নেই, সেখানে শুধু পাখিদের দেশ, সেখানে তারা কথা কয় না, চলে না, তারা শুধু গান গায় আর ওড়ে। কারণ পাখিরা তো আর হাঁটাচলা করতে পারে না মানুষের মতো, তারা তো উঠতে পারে, আর পাখিরা গান গায় আর ওড়ে। অমল, বাহ কি চমৎকার, সমুদ্রের ধারে। ঠাকুরদা, সমুদ্রের ধারে বই কি? অমল, সব নীল রঙের পাহাড় আছে। ঠাকুরদা, নীল পাহাড়েই তো তাদের বাসা, সন্ধ্যের সময় সেই পাহাড়ের ওপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রং পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে, সেই আকাশের রঙে পাখির রং পাহাড়ের রং সে এক কাণ্ড হয়ে ওঠে। তাহলে দেখো বন্ধুরা কি সুন্দর একটা বর্ণনা দিয়েছে, যে সেই কৌঞ্চ দ্বীপে কে থাকে, শুধু পাখিরা থাকে, সেখানে কোনো মানুষ থাকে না, তারা শুধু গান গায়। তাহলে অমলকে বলছে সেই সমুদ্রের ধারে সেই বর্ণনাটা, সেই নীল রঙের পাহাড় আছে, আর নীল রঙের পাহাড় তাদের বাসা, মানে এই পাখিদের বাসা, সন্ধ্যের সময় সেই পাহাড়ের ওপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রং পাখি তাদের বাসা ফিরে আসতে থাকে, সে আকাশের রঙে পাখির রং, মানে দেখো আকাশের রং, পাখির গায়ের রং, পাহাড়ের রং সব কিন্তু যেন একটা মিশে একটা এক কাণ্ড হয়ে ওঠে। অমল, পাহাড়ে ঝর্ণা আছে? ঠাকুরদা, বিলক্ষণ, ঝর্ণা না থাকলে কি চলে, একেবারে হিরে গলিয়ে ঢেলে দিয়েছে, আর তার কি নৃত্য, নুড়িগুলোকে টুং টাং করে বাজাতে কেবলই কলকল ঝরঝর করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে দিয়ে পড়ছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই যে তাকে একদণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলি আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার বাসায় এক পাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিত। তাহলে কি বলছে দেখো,
যে অমল বলছে সেখানে সেই পাহাড় তো আছে, সেই পাহাড়ের গায়ে কি ঝর্ণা আছে? ঠাকুরদা বলছে বিলক্ষণ আছে, ঝর্ণা না থাকলে হয়? ঝর্ণার কি সুন্দর বর্ণনা দিয়েছে। ঝর্ণার জলটা কেমন পড়ছে, ঠিক হিরে যেমন, পুরো স্বচ্ছ কাচের মতো সুন্দর জল, হীরের মতো জলটা পড়ছে। আর সেই জলের আওয়াজটা কীরকম নৃত্যের মতো হচ্ছে, নুড়িগুলোর ওপর যখন পড়ছে তখন টুংটাং টুংটাং, আর কেবলই কলকল শব্দে, ঝরঝর শব্দে জলটা পড়ছে, লাফিয়ে সমুদ্রের জলের মধ্যে মিশছে। আর বলছে সেই কবিরাজের কোনো কবিরাজের বাবার সাধ্য নেই যে সেই জলকে আটকে রাখে। পাখিগুলো তাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে ভেবে নিয়েছে, বলে যদি তাকে এক ঘরে করে রাখতো তাহলে সে কি করতো, সে সারাদিন সেই ঝর্ণার জল, সমুদ্রের জলের যে ঢেউয়ের মধ্যে পড়ছে, তারপর পাখিদের বাসা দেখে সে সারাদিন কাটিয়ে দিত। কমল, আমি যদি পাখি হতুম তাহলে? ঠাকুরদা, তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলাম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ জমতো না, বোধ হয় ওতে তোমার কিছু লোকসানই হতো। তাহলে দেখো বন্ধুরা, যে অমল আগে থেকেই বলেছিল সেই দইওয়ালার ডাক শুনে যে সে দইওয়ালার মতো সে কাঁধে বাঘ নিয়ে দই বিক্রি করবে। এখন ঠাকুরদাকে বলছে সে যদি পাখি হতো, তাই ঠাকুরদা বলছে সে পাখি হলে তার মুশকিল হতো, কারণ তোমার পাখিদের ওখানে তো আর দই বিক্রি হয় না, তাহলে কি হতো, তার লোকসান হয়ে যেত দইয়ের। মাধব দত্ত, আর তো আমার চললো না, আমাকে শুদ্ধ তোমার খেপিয়ে দেবে দেখছি, আমি চললুম। এবার মাধব দত্ত বলছে, মাধব দত্ত তাদের এই সমস্ত আজগুবি গল্প শুনে বলছে যে তাকে সে খেপিয়ে দেবে, তাই জন্য সে এখানে থাকতে তার ভালো লাগছে না এই আজগুবি গল্পের মাঝখানে, তাই সে বলছে সে চলে যাচ্ছে। অমল, পিসেমশাই আমার দইওয়ালা এসে চলে গেছে। মাধব দত্ত, গেছে বই কি, তোমার ওই শখের ফকিরে তল্পি বই কৌঞ্চ দ্বীপের পাখির বাসায় উড়ে বেড়াল তার তো পেট চলে না, সে তোমার জন্য এক ভাত দই রেখে গেছে। তাহলে কি বলছে, যে মাধব দত্ত বলছে তোমার তার দইওয়ালা কি এসে চলে গেছে? অমল জিজ্ঞেস করছে, চলে গেছে বই কি, যে সেই ফকিরের মতো তল্পি বয়ে কৌঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তো তার পেট চলবে না, মানে দইওয়ালাকে তো ব্যবসা করতেই হবে, গ্রাম ঘুরে ঘুরে তাকে দই বিক্রি না করে তো তার পেট চলবে না, সেটাই বলছে। আর সে যাওয়ার আগে তার জন্য একটা ভাঁড় দই রেখে গেছে, বলে গেছে তাদের গ্রামে তার বঞ্জির বিয়ে, তাই সে কলমিপাড়ায় বাসির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে। তাহলে কি বলে গেছে, যে তাড়াতাড়ি করে তার সঙ্গে দেখা করতে পারেনি, তার জন্য একটা দইয়ের ভাঁড় রেখে গেছে, আর বলে গেছে তার বঞ্জির বিয়ে, এই জন্য সে বাসির ফরমাস দিতে যাচ্ছে, সে বড় ব্যস্ত। অমল, সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বঞ্জির বিয়ে দেবে। ঠাকুরদা, তবে তো বড় মুশকিল দেখছি। অমল, বলেছিলে যে সে আমাকে টুকটুকে বউ হবে, তার নাকে নোলক আর লাল ডুরে শাড়ি, সে সকালবেলা নিজের হাতে কালো গরু দুয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প বলবে। তা দেখো, অমল যখন শুনলো যে তার বঞ্জির বিয়ে, দইওয়ালা যে কথা বলে, তখন সে বলল যে সে তো বলেছিল যে তার বঞ্জির সঙ্গে অমলের বিয়ে দেবে, তাহলে তার বউ আসলে, তার টুকটুকে বউ, তার নাকে নোলক থাকবে, তার দূরে পরা শাড়ি পরে, সে তাকে কি দেবে, নতুন ভাঁড়ে তাকে ফেনা শুদ্ধ দুধ দেবে, আর সন্ধ্যাবেলায় তাকে প্রদীপ জ্বালিয়ে গোয়াল ঘরে এসে তাকে সাত ভাই চম্পা গল্প শোনাবে। ঠাকুরদা, বাবা খাসা বউ তো, আমি যে ফকির মানুষ, আমার লোভ নেই, তা বাবা ভয় নেই, এবারকার মতো বিয়ে দিক না, আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোন দিন ওর ঘরে বঞ্জির অভাব হবে না। তাহলে কি বলছে, যে খাসা বউ, যে বইয়ের গল্পটা শুনলো যে তার নাকে নোলক পরা শাড়ি ডুরে, তাই বলছে খাসা বউ, আর যে ফকির মানুষ, আর সেই তো ফকির মানুষ, কারণ তার তো এই সমস্ত তার লোভ নেই, বিয়ে থা টাকা পয়সা, তাই জন্য সে বলছে, তা বাবা ভয় নেই, এবারকার মতো বিয়ে দিক না, আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোনোদিন ঘরে বঞ্জির অভাব হবে না। মাধব দত্ত, যাও যাও, আর তো পারা যায় না, প্রস্থান। অমল, ফকির পিসেমশাই তো গিয়েছেন,
এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার কাছে চিঠি এসেছে? ঠাকুরদা: শুনেছি তো, তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে, সে চিঠি এখনো পথে আছে। তাহলে দেখো যে বলছে যে অমল এবার জিজ্ঞেস করছে যে পিসেমশাই, তোমার পিসেমশাই তো গিয়েছেন, এবার পিসেমশাই তার মানে চলে গেছে প্রস্থান। এবারে সে ঠাকুরদাকে চুপি চুপি জিজ্ঞাসা করছে যে ডাকঘরে কি রাজা কোনো চিঠি তার নামে পাঠিয়েছে? তখন ঠাকুরদা বলছে চিঠিটা পাঠিয়েছে, সে এখনো সেটা পথে আছে, মানে রাস্তায় আছে, সে চিঠিটা এখনো আসেনি। অমল: পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথ। তাহলে সে দেখো কি সুন্দর বর্ণনা করে বলছে যে যখন আকাশ, সে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর যখন সেটা আকাশটা পরিষ্কার হয়ে যায়, সেই যে দূরের সেই বনের পথ। ঠাকুরদা: তবে তো তুমি সবই জানো দেখছি, সেই পথই তো। অমল: আমি সব জানি ফকির। ঠাকুরদা: তাই তো দেখতে পাচ্ছি। কেমন করে জানলে? অমল: তা আমি জানি নে, আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সেই অনেক দিন আগে, কতদিন তা মনে পড়ে না বলবো। আমি দেখতে পাচ্ছি রাজার ডাক হরকরা পাহাড়ের ওপর থেকে একলাই কেবল নেমে আসছে, বাহাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরেই সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, তারই সরু গলির ভেতর থেকে সে কেবল আসছে। তারপরে আখের ক্ষেত, সেই আখের ক্ষেতের পাশ দিয়ে একটু আল চলে গেছে, সে আলের ওপর দিয়ে কেবলই আসছে। রাত দিন একলাটি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে একটি মানুষও নেই, কেবল কাদা খোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি। যতই সে আসছে দেখছি আমার বুকের ভেতর ভারী খুশি হয়ে উঠছে। তাহলে দেখো বন্ধুরা যে কি সুন্দর তোমার এখানে অমল বর্ণনা করেছে যে সেই রাজার যে ডাকহরা সে কোথা থেকে আসছে, কি সুন্দর ঝর্ণার পথ যেখান থেকে গেছে সেখান থেকে আসছে, তারপরে জোয়ারি সরু গলি দিয়ে আসছে, আখের ক্ষেতের পাশ থেকে আল বেয়ে আসছে, তারপরে সে রাত দিন সে আসছে, ক্ষেতের যেখানে ঝিঝি পোকা ডাকছে সেখান থেকে আসছে, নদীর ধারে একটি মানুষ নেই, কেবল কাদা খোঁচা লেজ ঝুলিয়ে বেড়াচ্ছে। সেই সমস্ত সব দেখতে পাচ্ছে যে সে চিঠিটা তার কাছে আসছে, এই জন্য আসার আগে তার মনে খুব আনন্দ যে তার রাজার চিঠি তার কাছে আসবে। ঠাকুরদা: অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। ঠাকুরদা বলছে তোমার মতো তো আমার চোখ নেই, এত সুন্দর নবীন চোখ, তা ঠিক আছে, তোমার সঙ্গে সঙ্গে আমিও সেটা দেখতে পাচ্ছি যে সেই ক্ষেতের মাঝখান থেকে এই সমস্ত জায়গা থেকে আসছে। অমল: আচ্ছা ফকির, যার ডাকঘর তুমি সেই রাজাকে জানো? তাহলে কি বলছে যে এই যে এবার জিজ্ঞেস করছে যে যার এই ডাকঘর তৈরি করা হয়েছে সেই রাজাকে কি সে জানে? ঠাকুরদা: জানি বই কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিয়ে যাই। অমল: সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব, পারবো না যেতে। এবার দেখো অমল কি বলছে যে সে রাজাকে সে চেনে কিনা। তখন ঠাকুরদা বললো হ্যাঁ চেনে বই কি, সে প্রত্যেক দিন সেই রাজার কাছে গিয়ে সে ভিক্ষা নিয়ে আসে। তখন অমল বলল যে সেও যখন সুস্থ হয়ে যাবে সেও রাজার কাছে গিয়ে ওরকম ভিক্ষা নিয়ে আসবে। ঠাকুরদা: বাবা, তোমার আর ভিক্ষার দরকার হবে না, তিনি আমাকে যা দেবেন অমনি দিয়ে দেবো। তার ঠাকুরদা কি বলছে তোমাকে ভিক্ষা করতে হবে না, ঠাকুরদা তোমাকে যা ঠাকুরদাকে যা ভিক্ষা দেবে সে রাজা সেটাই তাকে সে এমনি দিয়ে দেবে। অমল: না না, আমি তার দরজার সামনে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব, আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? তাই অমল বলছে না না, তার ভিক্ষা দেওয়ার সে জিনিসটা সে নেবে না, সে নিজে নিজে যাবে, যা গিয়ে সে খঞ্জনি বাজিয়ে সে রাজার কাছ থেকে ভিক্ষা নেবে, সেটাই বেশ হবে। ঠাকুরদা: সে খুব ভালো হবে, তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। তুমি কি ভিক্ষা চাইবে? অমল: আমি বলবো আমাকে তোমার ডাক হরকরা করে দাও, আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে, আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। এবার দেখো অমল কি চাইবে রাজার কাছ থেকে, সে চাইবে সে যেন সেই তার ডাকঘরে ডাক হরকরা করে দেয়, সেও ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে
রাত দিন সে কী করবে, ওরকম চিঠি বিলি করে বেড়াবে। আর তার একজন বন্ধু হয়েছে, সে ভালো, সে তাকে কী করবে, তাকে ভিক্ষা করে শেখাবে। ঠাকুরদা: কে বলো দেখি? অমল: ছিদাম। ঠাকুরদা: কোন ছিদাম? অমল: সে যে অন্ধ খোড়া, সে রোজ আমার জানলার কাছে আসে, ঠিক আমার মতো একজন ছেলে, তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। তাহলে কি বলছে, সে কেমন? সে একজন খোড়া, সে তার জানলার কাছে আসে, আর একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। তখন সে বলেছে যে সে সুস্থ হলে সেও তাকে এরম ঠেলে ঠেলে নিয়ে বেড়াবে। ঠাকুরদা: সে তো বেশ মজা হবে দেখছি। অমল: সে আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে। পিসেমশাই: আমি বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলেন ও মিথ্যা কানা, মিথ্যা খোড়া। আচ্ছা, ও যেন মিথ্যা কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, সেটাও তো সত্যি। অমল বলছে যে তাকে যখন ভিক্ষার কথা বলে, পিসেমশাই বলে যে পিসেমশাইকে যখন সে ভিক্ষার কথা বলে, সে তখন পিসেমশাই বলে যে সে মিথ্যা কানা, মিথ্যা খোড়া, সে সমস্ত সব মিথ্যে করে চায় টাকা। তখন তাই বলছে সে মিথ্যা কানা হলে সে চোখে তো দেখতে পায় না, এটা তো সত্যি। ঠাকুরদা: ঠিক বলেছো বাবা, ওর মধ্যে সত্যি আছে, ওইটুকুই যে যে ও চোখে দেখতে পায় না, তাই ওকে কানা বলো আর নাই বলো। তা ও ভিক্ষা পায় না, তবে তোমার কাছে বসে থাকে কি করতে? তাই বলছে, ঠাকুরদা বলছে সে তো ভিক্ষা পায় না, তা তোমার কাছে বসে থাকে কি করতে বসে? অমন: ওকে আমি যে শোনাই কি আছে, ওকে যে আমি শোনাই কোথায় কি আছে, বেচারা দেখতে পায় না। তুমি যে সব দেশের কথা আমাকে বলো, সেসব আমি ওকে শুনিয়ে দিই। তুমি সেদিন আমাকে যে যে একটা সেই যে হালকা দেশের কথা বলেছিলে, সেখানে কোন জিনিসের কোন ভার নেই, যেখানে একটু লাভ নিয়ে অমনি পাহাড় ডিঙিয়ে চলে যায়, সেই হালকা দেশের কথা শুনে ও ভারী খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? তাহলে কি বলছে, ঠাকুরদা বলছে যে কানা খোড়া, সে তো তোমার তোমার ভিক্ষা তার কাছ থেকে পাওয়া যায় না, তো তাহলে বেকার শুধু শুধু কেন অমলের কাছে বসে? কারণ অমল তখন বলছে যে অমলের কাছে বসে কারণ সে তো চোখে দেখতে পায় না, তাই অমল কি করে, তাকে দেশ বিদেশের সমস্ত কথা শোনায়, কোথায় কি আছে। আর সেই যে ঠাকুরদাসের যে কথাগুলো বলে, সেই ঠাকুরদাসের দেশ বিদেশের গল্পগুলো কি করে অমল সেই কানাকোড়া যে দেখতে পায় না তাকে শোনায়। ঠাকুরদা: ভিতরের দিক দিয়ে সে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। অমল: ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পায় না, ওকে কেবল ভিক্ষাই করে বেড়াতে হবে, তাই নিয়ে ও দুঃখ করছিল। আমি ওকে বললুম, ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো আর পায় না। তাই সেই ভিখারি যে যে তার কাছে আসে গল্প করে, সে বলছে সে অন্ধ, সে চোখে দেখতে পায় না, সেই জন্য তার দুঃখ, সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। তাই অমল তাকে বলেছে যে তার তো খুব ভারী আনন্দ, কারণ সে যেহেতু রাস্তায় রাস্তায় ঘুরতে পায়, রাস্তায় বেরোতে পারে, সে কত কিছু সে দেখতে পাবে, সব কিছু জানতে পারবে। ঠাকুরদা: বাবা, ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ? অমল: না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হয়েছিল যেন দিন ফুরোচ্ছে না। আমাদের রাজার ডাকঘর দেখে অবধি এখন আমার রোজই ভালো লাগে। এই যে ঘরের মধ্যে বসে বসে ভালো লাগে, একদিন আমার চিঠি এসে পৌঁছাবে, সে কথা মনে করলেই আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠি কি যে লেখা থাকবে তা তো আমি জানি না। এবার দেখো অমল কি বলছে, এতদিন অমলের খুব খারাপ লাগতো, কিন্তু এখন অমলের খুব ভালো লাগছে। কারণ অমল এখন চিন্তা করে যে রাজার ডাকঘর হওয়ার পর সে চিন্তা করে যে রাজারও একদিন চিঠি তার কাছে আসবে। সেই কথা ভাবতে ভাবতে তার মনটা খুশিতে ভরে যায়, এবং সে ভাবে যে সে রাজার যে চিঠিটা আসবে, সেই চিঠির মধ্যে কি লেখা থাকবে সেটাই সে বুঝে উঠতে পারে না। ঠাকুরদা: তা না তা নাই জানলে তোমার নামটা তো লেখা থাকবে, তা হলেই হলো। ঠাকুরদা বলছে, ভেতরে কি চিঠি লেখা থাকবে, তা সেগুলো তোমার না জানলে হলো, কিন্তু তোমার নামটা তো সে চিঠির ওপরে লেখা থাকবে, সেটা হলেই হলো। এবার আবার মাধব দত্ত চলে গেছিল, আবার মাধব দত্ত প্রবেশ করল। মাধব দত্ত: তোমরা দুজনে মিলে একই ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি। ঠাকুরদা: কেন, হয়েছে কি? মাধব দত্ত: শুনেছি তোমরা নাকি রটিয়েছ রাজা তোমাদের চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। ঠাকুরদা: তাতে হয়েছে কি? মাধব দত্ত: আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে।
ঠাকুরদা, সকল কথাই রাজার কানে ওঠে, সে কি আমার জানি নে? ঠাকুরদা, মাধব দত্ত, তবে সামলে চলো না কেন? রাজা বাদশার নাম করে অমন যা তার কথা মুখে আনো কেন? তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে। এবার দেখো কি বলছে, যে তারা ভেবেছিল যে ডাকঘরে, সে রাজার ডাকঘর, তাদের চিঠি আসবে, এই সমস্ত কথা তারা রটিয়েছে। সেই যে সেদিনকে যে মোড়লের কাছে যে বলেছিল, পঞ্চানন মোড়লের কাছে, সেই পঞ্চানন মোড়ল সেই কথাটা রাজার কানে গিয়ে গেছে এবং সমস্ত লোক জানতে পেরেছে যে তার কাছে চিঠি আসবে, তাদের জন্য এই ডাকঘর বসানো হয়েছে। তাই জন্য সেই অমল মাধব দত্ত বলছে যে এই সমস্ত রাজা বাদশার সঙ্গে তোমরা কেন এই সমস্ত কথা মুখে আনো? এই সমস্ত জন্য তাকে একদিন হয়তো মুশকিলে পড়তে হবে। অমল, ফকির, রাজা কি রাগ করবে? তখন অমল ফকিরকে বলছে, রাজা কি রাগ করবে? ঠাকুরদা, অমনি বললেই হলো রাগ করবে? কেমন রাগ করে দেখি না। আমার তো ফকির আর তোমার মতো ছেলের ওপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাবে। ঠাকুরদা কি বলছে, যে তোমার সে রাগ করুক না, রাগ করে সে কি করবে? তোমার মতো এত ভালো ছেলে আর তার মতো এত সুন্দর ফকিরের কথায় রাগ করে সে যাবে কোথায়? অমল, দেখো ফকির, আজ সকালবেলা থেকেই আমার চোখের ওপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছা করছে, কথা কইতে আর ইচ্ছা করছে না। রাজার চিঠি কি আসবে না? এখনই এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি, তাহলে দেখো অমল কি বলছে, দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের ওপর থেকে অন্ধকার অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে যেন সব স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছা করছে, কথা কইতে আর ইচ্ছা করছে না। রাজার চিঠি কি আসবে না? এখনই এই ঘর সব মিলিয়ে যায় যদি। ঠাকুরদা অমলকে বাতাস করতে করতে, আসবে, চিঠি আসবে। এবার কবিরাজের প্রবেশ। কবিরাজ, আজ কেমন ঠেকছে? অমল, কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। কবিরাজ, জনান্তিকে মাধব দত্তের প্রতি ওই হাসিটি তো ভালো ঠেকছে না। ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওতেই হলো খারাপ লক্ষণ। তাহলে কি বলছে, মানে ওই জনান্তিকে মাধব দত্তের প্রতি বলল যে হাসিটি তো ভালো ঠেকছে না, ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে না, ওতেই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলেছেন। মাধব দত্ত, দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন, এখন বলুন ব্যাপারখানা কি? কবিরাজ, বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলাম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। এবার কবিরাজ মশাই কি বলছে, যে তাকে তো বারণ করেছিল, তো তাকে যেন বাইরের হাওয়া না লাগে, কিন্তু তার বাইরের হাওয়া লেগেছে, তাই তার খুব একটা ভালো, তার অবস্থাটা, তার শরীরের অবস্থাটা খুব একটা ভালো না। মাধব দত্ত, না কবিরাজ মশাই, আমি ওকে খুব করে চারিদিক থেকে আগলে সামনে রেখেছি, ওকে বাইরে যেতে দিইনি, দরজাও তো প্রায় বন্ধই রাখছি। তাহলে মাধব দত্ত কি বলছে, তাকে সেই অমলকে বাইরে যেতে দেয় না আর দরজাও সবসময় বন্ধ রাখছে। কবিরাজ, হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিচ্ছে, আমি দেখে এলাম তোমাদের সদর দরজার ভিতর দিয়ে হু হু করে হাওয়া বইছে, ওটা একেবারেই ভালো নয়। ও দরজাটা বেশ ভালো করে তালাচাবি বন্ধ করে দাও, না হয় দিন 2-3 তোমাদের এখানে লোক আনাগোনা বন্ধ থাক না। যদি কেউ এসে পড়ে, খিড়কি দরজা আছে, ওই যে জানলার যে সূর্যাস্তের আভাটা আসছে, ওটাও বন্ধ করে দাও, এতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়। তাহলে কি বলছে, যে তাদের ওই দরজার থেকে, সদর দরজা দিয়ে বেশ ভালো হাওয়া আসছে, সেই হাওয়াটাকে বন্ধ করতে হবে, আর 2-3 দিন তাদের ঘরে যে এত লোকজন আসে, সেই লোকজন আসাটাকে বন্ধ করতে হবে, আর এই যে সূর্যাস্তের যে আভাটা, এটাকেও বন্ধ করে দিতে হবে, কারণ এটা অমলের পক্ষে খুব একটা ভালো নয়। মাধব দত্ত, অমল চোখ বুজে রয়েছে, বোধ হচ্ছে ঘুমাচ্ছে, ওর মুখ দেখে মনে হয় যেন কবিরাজ মশাই যে আপনার নয়, তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে রাখতে পারবো না। তাহলে কি বলছে মাধব দত্ত, অমল চোখ বুজে রয়েছে, বোধ হয় ঘুমাচ্ছে, ওর মুখ দেখে যেন মনে হচ্ছে কবিরাজ মশাইকে বলছে যে আমার মনে হয় তাকে ঘরে এনে রাখলাম, তাকে ভালোবাসলাম, কিন্তু তাকে সে আর ধরে রাখতে পারবে না, কারণ সে এখন অসুস্থ। অমলের কথা বলছে। কবিরাজ, ও কি, তোমার ঘরে যে মোড়ল এসেছে, এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে রেখে দাও, আমি
বাড়ি গিয়ে একটা বিষ বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেটা খাইয়ে দেখো, যদি রাখবার হয় তো সেইটাতেই টেনে রাখতে পারবে। তাহলে কবিরাজ কি বলল, যে সে বাড়ি গিয়ে একটা বড়ি পাঠিয়ে দেবে, সেটা খেয়ে যদি ভালো থাকে তো, তাই জন্যে সে বলল। মাধব দত্ত ও কবিরাজের প্রস্থান, মোড়লের প্রবেশ। মোড়ল: কি রে ছোড়া? ঠাকুরদা তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া, আরে আরে চুপ চুপ। অমল: না ফকির, তুমি ভাবছো আমি ঘুমাচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথা শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিওরের কাছে কথা করছেন। এবার দেখো অমল কি বলছে, যে অমল বলছে যে যখন তোমার মোড়ল আসে তখন ডাকে, তখন ঠাকুরদা তাকে চুপচুপ করতে বলে। তখন অমল বলে না, সে ঘুমায়নি, সে সব কিছুই শুনতে পাচ্ছে। সে যেন মনে করছে তার বাবা মা তার মাথার কাছে কথা বলছে। মাধব দত্তের এবার প্রবেশ। মোড়ল: ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। মাধব দত্ত: বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। মোড়ল: তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। মাধব দত্ত: ও ছেলে মানুষ, পাগল, ওর কথা কি ধরতে আছে? মোড়ল: না না, এতে আর আশ্চর্য কি? তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনে রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। অমল চমকে উঠে, সত্যি? মোড়ল: এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব? একখানা অক্ষরশূন্য কাগজ দিয়ে হা 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 করে, এই যে তার চিঠি। মোড়ল এবার বলল যে তোমার জন্য তোমার একটা চিঠি এসেছে। এবার কি করলো, এটা সত্যি না হয়ে যায় তোমার জন্য? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব? একখানা কোনো অক্ষর শূন্য, সেখানে কোনো অক্ষর লেখা নেই, এটা কাগজ দিয়ে হা করে হেসে, এই যে তার চিঠি। অমল: আমাকে ঠাট্টা করো না ফকির, ফকির তুমি বলো না, এই কি সত্যি তার চিঠি? ঠাকুরদা: হ্যাঁ বাবা, আমি ফকির, তোমাকে বলছি এই সত্য তার চিঠি। অমল: কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়লমশাই বলে দাও না, এই চিঠিতে কি লেখা আছে? একটা অক্ষর শূন্য কোনো কিছু অক্ষর নেই, সেটা কাগজ দিয়েছে মোড়ল, দিয়ে বলছে রাজার চিঠি। তখন ঠাকুরদাকে বলছে যে সেটা বলতে, যে এটা কি সত্যিকারে রাজার চিঠি? তখন ঠাকুরদা বলল হ্যাঁ, এটাই রাজার চিঠি। তখন মোড়ল বলছে কি লিখেছেন জিজ্ঞেস করতে। মোড়ল বলছে রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যে তোমাদের বাড়ি যাচ্ছি, আমার জন্য তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আর আমার একদণ্ড ভালো লাগছে না। হা 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 করে হেসে বলল। মাধব দত্ত হাত জোর করে বলে, মোড়লমশাই দোহাই আপনার, এসব কথা আর নিয়ে পরিহাস করবেন না। ঠাকুরদা: পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? মাধব দত্ত: আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? ঠাকুরদা: হ্যাঁ হ্যাঁ, আমি খেপেছি, তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন, তিনি তার রাজকবিরাজকে সঙ্গে নিয়ে আসছেন। অমল: ফকির? ওই যে ফকির, ওর বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? মোড়ল: হা হা, উনি আরও একটু না খেপলে তো শুনতে পাবেন না। অমল: মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার ওপর রাগ করেছো, তুমি আমাকে ভালোবাসো না, তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও আমাকে তোমার পায়ে ধুলো দাও। এবার মোড়ল মশাইকে কি বলছে, যে অমল বলছে সে ভেবেছিল সে তার উপরে রাগ করেছে, কিন্তু এখন সে ভেবেছে যে সত্যি তার উপর রাগ করেনি, তাকে খুব ভালোবাসে, এই জন্য সে রাজার চিঠি নিয়ে এসছে। এবার বলছে কি যে তার পায়ের ধুলো দিতে তাকে সে প্রণাম করছে। মোড়ল: না, এ ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। অমল: এতক্ষণে 4 প্রহর গেছে বোধ হয়, ওই যে ঢং 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 সন্ধ্যা তারা কি উঠেছে ফকির, আমি কেন দেখতে পাচ্ছি না? ঠাকুরদা: ওরা যে জানলা বন্ধ করে দিয়েছে, আমি খুলে দিচ্ছি। ঠাকুরদাকে বলছে যে এখন তো 4 প্রহর হয়ে গেছে, সন্ধ্যা হচ্ছে, কিন্তু সন্ধ্যার যে তারা সে দেখতে পাচ্ছে না, তাই ঠাকুরদা বলছে সে জানালাটা খুলে দিচ্ছে। বাহিরের দ্বারের আঘাত। মাধব দত্ত: ও কি, ও ও ওকে কি, ও এ কি উৎপাত, বাইরে হইতে খোলো দ্বার। মাধব দত্ত: কে তোমরা? বাহির হইতে খোলো দ্বার। মাধব দত্ত: মোড়লমশাই, এ তো ডাকাত নয়,
মোড়ল, কে রে? আমি পঞ্চানন মোড়ল। তোমাদের মনে ভয় নেই বা তোদের মনে ভয় নেই নাকি? মোড়ল বলছে, দেখো একবার শব্দ থেমেছে, পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষা নেই, যত বড় ডাকাতি হোক না। মাধব দত্ত জানলা দিয়ে মুখ বাড়িয়ে, দাঁত যে ভেঙে ফেলেছ তা আর শব্দ নেই। এবার রাজদূতের প্রবেশ। রাজদূত এলো, এবার রাজদূতের সঙ্গে কথা হচ্ছে। রাজদূত, মহারাজ আজ রাতেই আসবেন। মোড়ল, কি সর্বনাশ! অমল, কত রাত্রে দূত, কত রাত্রে? এবার দেখো অমলের একটা, এতক্ষণ ধরে সে বলছিল রাজার চিঠি আসবে, এবার সত্যি রাজা তার সঙ্গে আসবে, রাজার দূত এসছে, তাই বলছে কখন আসবে, কত রাত্রে? দূত, আজ 2 প্রহর রাত্রে। অমল, যখন আমার বন্ধু প্রহরী নগরে সিংহদ্বার ঘণ্টা বাজাবে ঢং 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 ঢং, তখনই? দূত, হ্যাঁ তখনই। রাজা তার বালক বন্ধুকে দেখবার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। রাজ কবিরাজের প্রবেশ। এবার দেখো রাজা সব থেকে ভালো কবিরাজকে পাঠিয়েছেন যাতে অমল সুস্থ হয়ে যায়, অমলের চিকিৎসাটা ভালো হয়। রাজ কবিরাজ এসছে। এ কি, চারিদিকে সমস্ত যে বন্ধ, খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। অমলের গায়ে হাত দিয়ে, বাবা কেমন বোধ করছো? অমল, খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। আহ, সব খুলে দিয়েছে, সব তারাগুলো দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। এতক্ষণ দরজা জানলা সব বন্ধ করে রেখেছিল, এবার যেহেতু তোমার রাজকবিরাজ এসে সব বললো যে দরজা জানলা সব খুলে দিতে, তাই এখন অমলকে জিজ্ঞেস করছে কেমন লাগছে। অমল বলছে খুব তার ভালো লাগছে, কারণ সে সমস্ত আকাশের তারাগুলো সে দেখতে পাচ্ছে। রাজকবিরাজ, অর্ধরাতে যখন রাজা আসবেন তখনই তুমি বিছনা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে। অমল, পারবো? আমি পারবো? বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো এই অন্ধকার আকাশের ধ্রুব তারা থেকে দেখিয়ে দাও। আমি সে তারাবোধ হয় কতবার দেখেছি, কিন্তু সে যেন কোনটা সে তো আমি চিনি নে। তাই জন্য অমল কি বলছে রাজকবিরাজকে, যখন রাত্রির বেলা অর্ধরাতে যখন রাজা আসবেন তখন রাজাকে কি বলবে, যে তাকে ধ্রুবতারাটাকে দেখিয়ে দিতে, কারণ সে অনেকবার আকাশের তারা দেখেছে, কোনটা যে ধ্রুবতারা সেটা সে জানে না। রাজকবিরাজ, তিনি সব চিনিয়ে দেবেন। মাধবের প্রতি, এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রেখো। মোড়লকে নির্দেশ করে বলল, ওই লোকটিকে তো এ ঘরে রাখা চলবে না। অমল, না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু, তোমরা যখন আসোনি উনিই আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। রাজকবিরাজ, আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এ ঘরে রইলেন। এবার তাহলে তখন রাজকবিরাজ বলছে, আচ্ছা ঠিক আছে, উনি যখন বন্ধু তখন তাহলে উনিও তাহলে এই ঘরে থাক। মাধব দত্ত অমলের কানে কানে এসে বলল, বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন তার কাছে, আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সবই। তখন মাধব দত্ত কি বলছে, রাজা তো আসবে, তাই অমলের কানে কানে বলছে যে রাজা আসলে রাজার কাছে যেন কিছু প্রার্থনা করে, কারণ তাদের অবস্থাটা খুব ভালো না, মানে কিছু অর্থ সাহায্যের কথা এরকমই কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। অমল, সে আমি সব ঠিক করে রেখেছি পিসেমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। মাধব দত্ত, কি ঠিক করেছো বাবা? অমল, আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাক ঘরে হরকরা করে দেন, আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। মাধব দত্ত লড়াটে করাঘাত করে, মানে তার কপালে আঘাত করে বলে, হায় আমার কপাল। তার মানে মাধব দত্ত ভেবেছিল তার কাছ থেকে কিছু অর্থ সাহায্য চাইবে, কিন্তু সেই সাহায্য না চেয়ে তাকে কি বলছে, তাকে তার ডাকঘরে হরকরা করে দিতে। তাই জন্যে সে মাধব দত্ত তার নিজের কপালেতেই আঘাত করে বলল, হায় তার কপাল। অমল, পিসেমশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি রাখবে? দূত, তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। অমল, মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবর তুমি জানো, আমরা তো কিছুই জানতুম না। মোড়ল, আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু। তারপরে তা কি বলে, মোড়ল বলল যদি তাদের বাড়িতে যদি লোক পাঠিয়ে দেয় তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু, মানে তা বলছে মানে ভালো কিছু পাঠাবে। রাজকবিরাজ, কোনো দরকার নেই, এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো, আমি বালকের শিয়রের কাছে বসবো, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও,
এখন আকাশের তারাটা যেন আলো আসুক, ওর ঘুম আসছে। কবিরাজ বলছে এর কোনো দরকার নেই, তোমরা স্থির হও। ওর এখন মানে সেই অমলের কথা বলছি, অমলের সে মাথার কাছে বসবে, কারণ অমলের ঘুম আসছে, প্রদীপের আলোটাকে নিভিয়ে দিতে বলছে। মাধব দত্ত ঠাকুরদার প্রতি কথা বলছে। ঠাকুরদা, তুমি অমন মূর্তিটির মতো হাত জোর করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে। এ যা দেখছি, এ সব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? মাধব দত্ত দেখো ঠাকুরদাকে কি বলছে, যে যেহেতু প্রদীপের আলোটা নিভিয়ে দিতে বলেছে, তাই বলছে যে এত লোক, এতজন, তাই বলছে ঘরেতে, তাই বলছে এটা কি কোনো ভালো লক্ষণ যে তার ঘর অন্ধকার করে দিচ্ছে? মাধব দত্তের একটু ভয় লাগছে। তারার আলোতে তার কি হবে? ঠাকুরদা চুপ করো, অবিশ্বাসী, কথা করো না। এবারে সুধার প্রবেশ। সুধা, অমল, রাজকবিরাজ বলছে ও ঘুমিয়ে পড়েছে। দেখো সে সুধা যে তাকে বলেছিল যে সে তাকে ফুল এনে দেবে, সেই মালিনী, সে এসছে এবারে। তখন রাজকবিরাজ বলছে ও ঘুমিয়ে পড়েছে। সুধা, আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? রাজকবিরাজ, আচ্ছা দাও তোমার ফুল। সুধা, ও কখন জাগবে? রাজকবিরাজ, এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। সুধা, তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। রাজকবিরাজ, কি বলবো? সুধা, বলো যে সুধা তোমাকে ভোলেনি। তাহলে কি বলছে, যে এখন তো অমল ঘুমিয়ে আছে, তাই অমলকে ডাকতে বারণ করেছে। তাই সুধা কি বললো, রাজকবিরাজকে বলে গেল যে তার কানে কানে যেন একটা কথা বলে দেয়, যে সুধা তাকে ভোলেনি। আচ্ছা বন্ধুরা, এতদূর অবধি তোমাদের ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের মানে পুরো লাস্ট পার্টটা তোমাদের আলোচনা করে দিলাম শেষ অবধি। এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর যদি কারোর কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেই লাইনগুলো বুঝিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।